আসসালামু আলাইকুম। বই প্রকাশের সুন্দর দোকান পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে আলোচনায় আসলাম। আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি বাসায় থাকি না। আ বাইরেই বেশি থাকা হয়। যার কারণে আপনাদের নিয়ে বেশিরভাগ সময় আলোচনা করা হয় না। তো আজকে আপনাদের নিকট একটি অসাধারণ বই নিয়ে আলোচনা করব। বইটি হচ্ছে নন ফিকশনের একটি বই। যারা বাস্তবধর্মী বই পছন্দ করেন তাদের জন্য বইটি আশা করি অনেক ভালো হবে এবং আশা করা যাচ্ছে যে আপনাদের পছন্দ হবে। বইটি হচ্ছে গিয়ে 'প্রিজনার্স অফ জিওগ্রাফি'। 'প্রিজনার্স অফ জিওগ্রাফি' এটা লিখেছেন হচ্ছে কি টিম মার্শাল, একজন ব্রিটিশ সাংবাদিক। তিনি হচ্ছে ৪০টির বেশি দেশে, অর্থাৎ হচ্ছে গিয়ে যেই দেশগুলিতে রাজনৈতিক অস্থিরতা আছে বিভিন্ন, যেমন হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়া, তারপরে বসনিয়া, আফগানিস্তান, ইরাক, তারপর লেবানন, ইসরায়েল, এইসব দেশগুলিতে উনি হচ্ছে গিয়ে সাংবাদিকতা পেশার কারণে উনি হচ্ছে গিয়ে সরাসরি এই দেশগুলোর যে যুদ্ধগুলো হয়েছিল বা বিদ্রোহ যুদ্ধ যেই সংগঠিত হয়েছিল, তখন হচ্ছে উনি সরাসরি এই যুদ্ধগুলিতে যে স্পটগুলোতে ছিল, উনি হচ্ছে সরাসরি এই স্পটগুলিতে ছিল এবং সরাসরি হচ্ছে গিয়ে উনি বিভিন্ন যেই সমস্যাগুলো দেখা দিয়েছিল, যুদ্ধ হওয়ার কারণ, তারপরে যুদ্ধের অবস্থায় ওই সময় ওই সিচুয়েশনে মানুষের যে অবস্থা, হ্যাঁ, সেই সব কিছু বিষয়টা কী করেছে উনি এই বইটিতে হচ্ছে গিয়ে মানে লেখার চেষ্টা করেছেন এবং তুলে ধরবার চেষ্টা করেছেন। এছাড়া হচ্ছে গিয়ে আপনারা হয়তো বা অনেকেই মনে করতে পারেন যে জিওগ্রাফি এটা হয়তো বা গদবাঁধা কোনো হয়তো বা ভূগোলের বই। তবে এটা হচ্ছে কি একটি ভুল ধারণা হবে আপনাদের জন্য, কারণ এটা একটা কোনো গদবাঁধা বই না। গদবাঁধা বই হলে আপনাদের সাথে হয়তো বা এই বইটি নিয়ে আলোচনাও করতাম না। বইটিতে হচ্ছে কি আপনারা যারা মনে করেন রাজনীতি পছন্দ করেন এবং সমকালীন মানে যে রাজনীতি সমকালীন রাজনীতি যারা পছন্দ করেন, তাদের জন্য বইটি ভালো হবে এবং সবচেয়ে বড় ব্যাপার কি, বইটাতে হচ্ছে গিয়ে আপনার ইতিহাস সম্পর্কীয় বিষয় আছে এবং হচ্ছে গিয়ে যে আমরা কোন দিকে যাচ্ছি, বিশ্ব কোন দিকে মোড় নিচ্ছে, বিশ্বের রাজনৈতিক বা কূটনৈতিক যেই বইগুলো থাকে, অর্থাৎ কূটনীতি নিয়ে কিন্তু আমাদের বাংলা ভাষায় সেরকম কোনো বই তেমন একটা অনুবাদ হয় না। সচরাচর ইংলিশ বইগুলোই থাকে। আমি 'প্রিজনার্স অফ জিওগ্রাফি' এই বইটা ইংলিশ ভার্সনটাও আমি পড়েছিলাম, পড়ার সুযোগ হয়েছিল। তো পড়েছিলাম এবং আমার কাছে বাংলা ভার্সনে যেটা আসছে এটাও আমি পড়লাম। এটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগেনি। অনুবাদও যথেষ্ট ভালো। আশা করা যাচ্ছে যে আপনারা যারা পড়বেন আপনাদের কাছেও ভালো লাগবে। কিন্তু আ যারা আর কি, আমি বলব যে যারা রেগুলার পাঠক আছেন, মানে যারা সবসময় বই পড়েন তাদের জন্য আর কি বইটি বুঝতে সুবিধা হবে। তো সম্পূর্ণভাবে আমি এই বইটাকে আসলে বলতে চাচ্ছি যে এটা একটা রাজনৈতিক বই এবং হচ্ছে গিয়ে ইতিহাস নিয়ে আর কি লেখা। তো রাজনীতি এবং ইতিহাস নিয়ে যারা পছন্দ করেন তাদের কাছে এই বইটা আসলে পছন্দ হবে। তো সচরাচর আপনাদের সাথে হয়তোবা বইটি নিয়ে আলোচনার করার পূর্বে আমি হচ্ছে বইটির লেখক টিম মার্শাল সম্পর্কে কিছু আলোচনা করলাম। কারণ হচ্ছে গিয়ে যে আমি সবসময়ই হচ্ছে গিয়ে যে কোনো বই নিয়ে আলোচনা করার পূর্বে সেই বইয়ের লেখক সম্পর্কে আলোচনা করি। কারণ লেখক সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, সেই বই পড়ার প্রতি আপনার কোনো আগ্রহ থাকে না। তো আমার যখন আমি টিম মার্শাল সম্পর্কে দেখলাম এবং তার হচ্ছে গিয়ে ডিটেইলস দেখলাম, তো আমার কাছে মনে হয়েছে যে না, আ আ বইটার জন্য উনি পারফেক্ট আছে এবং উনি যে এরকম মানে তার অভিজ্ঞতা যেরকমভাবে শেয়ার করেছেন বইটাতে, আশা করা যাচ্ছে যে আপনার ভালো লাগবে। এবং সবচেয়ে মজার বিষয় কি, আ আপনার বইটাতে হচ্ছে কি আপনার বিভিন্ন দেশগুলো, আপনার পুরো ওয়ার্ল্ডের, অর্থাৎ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যেভাবে আলোচনা বিশ্লেষণ করা হয়েছে, সচরাচর এরকম বই তেমন একটা বাংলাদেশে এরকমভাবে বা বাংলা ভাষায় এরকমভাবে পাওয়াও যায় না। তো অনেকেই আছেন যে অনুবাদ বই খোঁজেন, অনুবাদ বই পছন্দ করেন, কিন্তু রাজনীতি টাইপের এই ধরনের বই পছন্দ করেন। তো আমার ধারণা মতে এই বইটা তাদের জন্য পারফেক্ট হবে। কেননা আপনি এই বইটাতে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে যে যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক কাঠামো আছে, অর্থাৎ তাদের যে তেল বাণিজ্য বা গ্যাস বাণিজ্য, তারা যে একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে এবং তারা একচেটিয়া ব্যবসা করার পরেও কীভাবে চীনের সাথে তারা হচ্ছে গিয়ে যে প্রতিযোগিতায় পারতেছে না, কূটনীতিতে তারা কীভাবে হেরে যাচ্ছে, এবং তারা নিজেরাই কিন্তু একটি ভয়ের ভিতরে আছে। তারপরে রাশিয়ার ভৌগোলিক অবস্থা এত বড় হওয়ার পরও তারা কেন
আপনার দুর্বলের পর দুর্বল হচ্ছে, অর্থনৈতিক কাঠামো ভেঙে গেছে। তারপরে আপনার ইউক্রেনের সাথে এই যে ঝামেলাটা তৈরি হয়েছে, অর্থাৎ এটা কিন্তু ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধের আগেই, এখন হয়তোবা ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধটা সংগঠিত হয়ে গেছে, কিন্তু লেখক কিন্তু ঠিকই এই জিনিসটা আইডিয়া করেছিল যে এই যুদ্ধটা একদম সংগঠিত হওয়াটাই স্বাভাবিক ছিল। কেননা রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার রাজনৈতিক যে দ্বন্দ্বটা থাকে সেখানে এটা খুব স্বাভাবিকই ছিল। কারণ এটা আসলে ইউক্রেন তো আসলে যুদ্ধেতে নামে নাই, ইউক্রেনকে হচ্ছে গিয়ে যুদ্ধে নামানো হয়েছে। হ্যাঁ, বিভিন্ন কলকাঠি নাড়িয়ে হচ্ছে গিয়ে এই যুদ্ধে লাগানো হয়েছে। তো এখানে আপনি এই জিনিসটা সবচেয়ে ভালো লাগছে যে আসলে যুদ্ধ কিন্তু সাধারণ মানুষরা করতে চায় না, বা যুদ্ধ থেকে দূরে থাকতে চায়, কিন্তু তাদেরকে দিয়ে করানো হয়। তাদেরকে বিশেষ করে এই যে হলুদ মিডিয়ার যে প্রভাবটা, যেটা আমরাও এখন লক্ষ্য করছি যে এক দেশ আরেক দেশকে নিয়ে আমরা খোঁচাখুচি করতেছি, জিনিসগুলো আমরা কিন্তু বুঝি, কিন্তু বুঝেও কী করছি, আমরা হচ্ছে গিয়ে ঝামেলার ভিতরে জড়াচ্ছি। তো যুদ্ধ কখনোই কাম্য না, যুদ্ধ মানেই ধ্বংস। যুদ্ধ হয়তোবা আমরা এখন আবেগের বশে বলি যে ওই দেশকে আমরা ফেলে দেব বা আমরা কম না, হ্যাঁ, আমরা উস্কানি দিচ্ছি, কিন্তু দেখেন যুদ্ধ করার জন্য আপনি কতটা ক্যাপাবল, হ্যাঁ, সব কিছুই বিবেচনা করতে হয়। আপনার কাছে পারমাণবিক যুদ্ধের বোমা আছে, তার মানে এই না যে আপনি যুদ্ধে জিতে যাবেন। আমেরিকাও কিন্তু সেরকম, কিন্তু অনেক শক্তিশালী হওয়াতেও কিন্তু ওরা কিন্তু সচরাচর তেমন কোনো যুদ্ধেই জিততে পারেনি। হয়তোবা ওরা হচ্ছে গিয়ে আপনার সম্পদ কালেক্ট করছে, কিন্তু ওরা কিন্তু যুদ্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি অনেক দেশেই। তো এই বিষয়গুলি নিয়েই হচ্ছে গিয়ে টিম মার্শাল খুব চুলচেরা আলোচনা করছে। তো আপনি এখানে হচ্ছে গিয়ে যে মধ্যপ্রাচ্যের যেই রাজনৈতিক যেই ঝামেলাগুলো, সেই সব বিষয়গুলো দেখতে পারবে। এবং মধ্যপ্রাচ্যের ঝামেলার প্রধান কারণই হচ্ছে গিয়ে যে তাদের রাজনৈতিক অস্থিরতা। অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা কীভাবে তাদের দেশগুলিতে হচ্ছে গিয়ে যে আমাদের যেই মাঝামাঝি যে ফেকো নিয়ে ঝামেলাটা হয়, তাদের ভিতরে কিন্তু সেই ফিকো নিয়ে বিভিন্ন ঝামেলা। অর্থাৎ দেখেন, আমি আমিন জোরে পড়বো না আস্তে পড়বে, এই বিষয়টা কিন্তু মূল প্রেক্ষাপট না। কিন্তু আপনি এই আমিন জোরে পড়া বা আস্তে পড়ার জন্য যখন একজনের গায়ে আঘাত করবেন, বা আপনি যখন একজনকে এই বিষয় নিয়ে খুন করবেন বা হত্যা করবেন, তখন এই জিনিসগুলো নিয়েই হচ্ছে গিয়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। তো আমরা যখন দেখতে পাই যে এই সব বাড়াবাড়ির কারণে কিন্তু আমরা মানে বিশেষ করে মিডল ইস্ট কান্ট্রিগুলো, মধ্যপ্রাচ্য, তারা কিন্তু একের পর এক ফল ডাউন করতেছে। এবং পশ্চিমা ইউরোপের কান্ট্রিগুলো যখন 1991 পর থেকে বা একটা স্থিতিশীল অবস্থার ভিতরে থাকার পরও এখন কিন্তু আবার অস্থিতিশীল অবস্থায় চলে যাচ্ছে। তো এই সব সুন্দরভাবে হচ্ছে গিয়ে লেখক এই লেখাগুলো এই বইটাতে হচ্ছে গিয়ে আপনার তুলে ধরা হয়েছে। এবং আপনি হয়তো দেখলে পছন্দ করবেন যে বইটা কাভারেজ কিন্তু অনেক সুন্দর করা হয়েছে। বইটাতে একটা আপনার বুকমার্কও আছে, সূর্যোদয় প্রকাশন থেকে প্রকাশিত। তো সবচেয়ে ভালো মজার ব্যাপারটা কি, বইটার পেপার কোয়ালিটিটা খুব সুন্দর, আপনার ব্লু কালারে করা হয়েছে। এবং হচ্ছে কি যেইটা হচ্ছে কি আর্ট পেপারের উপর ব্লু প্রিন্ট, যেটা আর্ট পেপারের, সেই পেপারটা ইউজ করা হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার কি, আপনার বইটা অনেকদিন সংগ্রহ হয়ে থাকবে। মানে আপনার যে হার্ড কভারটা আছে, ডাবল হার্ড কভার করা হয়েছে বাইন্ডিংটা। তো আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন। বইটা আশা করা যাচ্ছে যে আপনার বাইন্ডিং বা এরকম কোনো কিছুতে সমস্যা হবে না, অনেক দিন সংরক্ষণে রাখতে পারবেন। তো সবচেয়ে আমার কাছে খুব খারাপ লাগে, আমি যখন বইয়ের ব্যবসা করছি, তো আমাদের বর্তমানে আসলে ভালো ভালো কিছু বইগুলো নিয়ে আলোচনা তেমন একটা হয় না। বিভিন্ন প্রকাশনী দেখা গেছে যে কি থ্রিলারের বইগুলো নিয়ে, তারপর রোমান্টিক, এই সমস্ত বইগুলো নিয়ে বর্তমানে প্রচারণা যেভাবে চালাচ্ছে, সেখানে কিন্তু আপনার নন ফিকশন, বিশেষ করে রাজনৈতিক বইগুলো নিয়ে কিন্তু এখন আর তেমন একটা আলোচনা হয়ই না, এক কথায় বলতে গেলে। রাজনৈতিক বইগুলো নিয়ে আলোচনা না হওয়ার কারণে দেখা গেছে যে এই বইগুলো লেখার প্রতি যে আগ্রহ লেখকদের, তো এই আগ্রহগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু আপনি দেখেন, আপনি আমাদের পাশের দেশে দেখেন, ভারতে কিন্তু প্রচুর পরিমাণ নন ফিকশন বই প্রতিনিয়ত ছাপানো হচ্ছে। কিন্তু আমাদের দেশটা, মানে বাংলাদেশের কথাই যদি বলি, বাংলাদেশে এমনিতেই পাঠকের সংখ্যা কিন্তু পরিসংখ্যান খুব কম। অর্থাৎ নেপাল, ভুটানে যেই পরিমাণ পাঠক, শ্রীলঙ্কাতে যে পরিমাণ পাঠক, আপনার মালদ্বীপে যে পরিমাণ পাঠক, মানে আপনি বলতে পারেন যে দক্ষিণ এশিয়ার শুধুমাত্র আপনার বাংলাদেশকে আপনি যদি শিক্ষিতর ক্যাটাগরিতে নিয়ে আসেন, আপনার শিক্ষিত সমাজ যারা আছে, আমরাও কিন্তু 70% শুধুমাত্র থ্রিলারের দিকে অগ্রসর হচ্ছি। তো
থ্রিলার কিন্তু থ্রিলার বলতে কী বোঝায়? থ্রিলারে আপনার বেশিরভাগই বইগুলোতে হচ্ছে গিয়ে খুন, মারামারি, তারপর হচ্ছে গিয়ে রেপ, এই জিনিসগুলো কিন্তু সূক্ষ্মভাবে আপনার ভিতরে ঢুকে যাচ্ছে। এবং আপনার সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা হচ্ছে গিয়ে যে জাপানের যে থ্রিলারগুলো আছে, অর্থাৎ বিভিন্ন দেশ কিন্তু জাপানের থ্রিলারগুলোকে ব্যান পর্যন্ত করে দিছে। কেননা জাপানের যে থ্রিলারগুলো, জাপানিজ যে থ্রিলারগুলো থাকে, ওগুলোতে সরাসরিভাবে তারা খুনের যে মোটিভগুলো থাকে, কীভাবে লুকাইতে হয়, কীভাবে মোটিভ একদম সরাসরি তারা খোলাখুলিভাবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তো এই জিনিসগুলো কিন্তু সূক্ষ্মভাবে হচ্ছে কি আমাদের পাঠক সমাজ যারা আমরা আছি তাদের মধ্যে 70%-এর ভিতরে কিন্তু এই ভাইরাসটা ঢুকে যাচ্ছে, যে কীভাবে খুন করতে হবে, কীভাবে ঝামেলা করতে হবে, কীভাবে আপনি প্রবলেমগুলো ক্রিয়েট করবেন এবং কীভাবে আপনি লুকাবেন। তো এটা কিন্তু আমার সমাজের জন্য ভালো না। তো আমরা অনেকে দেখা গেছে ফিকশন পছন্দ করি। ফিকশন, আপনি গোটা পৃথিবী যেখানে ফিকশন হচ্ছে কি সায়েন্স ফিকশনের দিকে যাচ্ছে, সেখানে আমরা কি করতেছি, ফিকশনের ভিতরে আমরা দেখা গেছে যে মিথ, অর্থাৎ কল্পনাপ্রবণ, ঠিক আছে, কিন্তু সায়েন্স ফিকশন পড়লে আপনার দেখা গেছে যে ভবিষ্যতে আমাদের প্রজন্মটা কীরকম হতে পারে, অর্থাৎ কীরকমভাবে আমাদের যুগটা চেঞ্জ হতে পারে বা কীভাবে হতে পারে। যেমন জুল ভার্ন তার সায়েন্স ফিকশনগুলো লিখেছিল অনেক আগে, কিন্তু সেগুলো কিন্তু বাস্তবায়িত হয়েছে। তো আপনারা যদি, আমি ব্যক্তিগতভাবে মনে করি গোটা বিশ্ব কিন্তু সায়েন্স ফিকশনের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু আমাদের দেশে কিন্তু সায়েন্স ফিকশন পড়ার মতো তেমন কোনো পাঠকই নেই, খুব কম, খুবই কম। তারা কিন্তু সায়েন্স ফিকশন তেমন একটা আগ্রহের সহিত গ্রহণ করতেছে না। সায়েন্স ফিকশনের লেখকও খুব কম, কেননা স্বাভাবিকভাবে পাঠক যদি গ্রহণ না করে, স্বাভাবিকভাবে যেখানে হচ্ছে গিয়ে যে লাভ কম, সেখানে স্বাভাবিকভাবেই এত পরিশ্রম করে কেউই করবে না, কেউই লিখবে না। তো আসলে সচরাচর আমরা আসলে বক্তা না, বা আমরা হচ্ছে গিয়ে বই নিয়ে আলোচনা করার মতো অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটিও সবাইকে আল্লাহ দেয় না। তারপরেও আসলে বাধ্য হয়ে দেশের যে অবস্থা, আসলে বাধ্য হয়ে আমরা বুঝতে পারি এখন কিছু করার নেই, তারপরেও হচ্ছে কি যে চেষ্টা করতে হয়। তো আমরা হচ্ছে কি যে সেই চেষ্টাটা করতেছি, যাতে হচ্ছে কি যে পাঠক সমাজ অন্তত পক্ষে ভালো ভালো কিছু বই নিয়ে পড়াশোনা করুক। হয়তোবা হ্যাঁ, এই বইগুলোর একটু দাম বেশি হয়, স্বাভাবিকভাবে এই বইগুলো দাম বেশি হয়, কেননা একটা স্বাভাবিক একটা বাস্তবধর্মী বই, বইগুলো লিখতে অনেক দলিলপত্র ঘাটাঘাটি করতে হয়, এবং যেহেতু অনুবাদের বই, এবং বইগুলো কি হয়, বইগুলো সচরাচরভাবে খুব উন্নত মানের করা হয়। নন ফিকশন বইগুলো সচরাচর উন্নত মানের করা হয়, কেননা এগুলো হচ্ছে গিয়ে দলিল হিসাবে কাজ করে, রেফারেন্স হিসেবে কাজ করে সবসময়। তো বাস্তবধর্মী বইগুলো এই জন্যেই আসলে বেশি বেশি পড়া উচিত। তো অনেকেই অনেক সময় বলে কি যে আমাদের দেশে যদি যুদ্ধ হয়, বা আমাদের দেশ যদি ফিলিস্তিনে কখনো হবে না, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি কি যে দেখেন, আপনি ভারতের সাথে যুদ্ধ করতে যাচ্ছেন, বা আপনি অন্য দেশের সাথে যুদ্ধের জন্য আপনি দামামা বা উল্টাপাল্টা কথা বলছেন, কিন্তু আপনার দেশের সমাজ ব্যবস্থাই তো ভালো না। আমরা কতটুকু শিক্ষা অর্জন করেছি? পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করতেছেন, ওদের কলকাতাতে যে পরিমাণ বই ওরা পড়াশোনা করে, সেক্ষেত্রে তো আমরা কিছুই না। ওরা অনেক কিছু সম্পর্কে জানে, আমরা তো কিছুই জানি না। হ্যাঁ, আমরা কিছুই এক হিসেবে জানি না। তো দেখা গেছে যে যদি যুদ্ধ সংগঠিত হয়, অনেকে মনে করে যে আমরা ফিলিস্তিনের মতো অবস্থা না, কিন্তু দেখেন ফিলিস্তিনি এবং ইসরায়েল যখন ছিল, ইসরায়েল তো, আমরা তো এখনও দুর্বল অবস্থায় আছি, কিন্তু ফিলিস্তিনির ওরা কিন্তু শক্তিশালী অবস্থানে ছিল, কিন্তু ওদের লেখাপড়ার প্রতি ওদের তেমন একটা গুরুত্ব ছিল না। আউট বইয়ের কথা তো বাদই দিলাম, ওদের লেখাপড়ার প্রতি তেমন একটা গুরুত্ব ছিল না, ইতিহাস যেটা বলে। ইসরায়েল কিন্তু লেখাপড়ার প্রতি খুব বেশি সেন্সিটিভ ছিল, ওরা খুব মানে পড়াশোনাকে খুব গুরুত্ব দিত। এবং দেখেন এখন পর্যন্ত ইসরায়েলের বাচ্চাদের, অর্থাৎ ইসরায়েলের শিশুদের চাইতে বেশি কোনো দেশের শিশুরা এত আউট বই পড়ে না। তো ওরা কিন্তু ওদিক থেকে ডেভেলপমেন্ট হওয়ার কারণে ওরা কিন্তু এই দিক থেকে একটা সাপোর্ট পাচ্ছে। তো আমাদের দেশে বা আমাদের এই কন্টিনেন্টালে যে কিছু ঘটবে না সেটাও না, আমরা কিন্তু হাদিস বা কোরআন অনুযায়ী দেখতে পাচ্ছি যে আমাদেরও কিন্তু গাজওয়াতুল হিন্দের মতো একটি ব্যাপার আছে। তো যদি সামনে আমাদেরও কিছু ঘটে, সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে বলা হয়েছে যে যারা জ্ঞানী তারাই কিন্তু আপনার সফল হবে। তো জ্ঞান ছাড়া কিন্তু আপনি সেখানে কিন্তু কোনোভাবেই কিছুই করতে পারবেন না। আপনাকে যদি আমি ধর্মীয়ভাবে, মানে ইসলাম ধর্মীয় হিসাব দিয়ে যদি চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রেও আপনার জ্ঞান লাগবে। কেননা যদি দাজ্জাল আবির্ভাব হয়, ধরে নিলাম যে যদি দাজ্জাল আবির্ভাব হয়, সেক্ষেত্রে আপনি জ্ঞান ছাড়া আপনি কীভাবে তার ফিতনা থেকে রেহাই পাবেন? হ্যাঁ, তো আপনাকে তো এখানে বারবার বলাই হচ্ছে যে আপনাকে জ্ঞান থাকতে হবে।
তো আপনি যদি জিওপলিটিক্স সম্পর্কে না জানেন, আপনি যদি পলিটিক্স না জানেন, আপনি যদি এখনও ওই থ্রিলারের পিছনে ঘোরেন বা আপনি যদি কল্পনাপ্রসূত বই নিয়ে পড়ে থাকেন, তাহলে কি আপনার হবে? আপনি সমাজের জন্য কতটা গুরুত্ব বহন করতে পারবেন? ব্যাপারটা এরকম প্রশ্ন এসে যায়। তো আশা করা যাচ্ছে আপনারা এই বইগুলো কালেক্ট করবেন, বইগুলো পড়ার চেষ্টা করবেন। আশা করছি যে আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আপনারা বাস্তবধর্মী বইগুলো যদি পড়েন, যেগুলোতে দলিল দেওয়া আছে, আশা করা যাচ্ছে যে আমাদের সকলের জন্যে, পাঠক সমাজের জন্য এটা উপকৃত হবে। এবং আপনারা বইগুলো পড়েন, বইগুলো পড়ার পরে আপনারা যদি সুন্দর মতো আরও রিভিউ দেন, সেক্ষেত্রে ভালো হবে। কেননা আলোচনার অভাবে বইগুলো আসলে প্রচার হচ্ছে না। প্রচার না হওয়ার কারণে পাঠক সমাজে যাচ্ছে না। না যাওয়ার কারণে তারা বুঝতেও পারছে না। তো বইগুলো আর বিক্রি হচ্ছে না। তো আসলে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন যে বইগুলো পড়বেন। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আশা করি পরবর্তীতে আরও সুন্দর কোনো বই নিয়ে আলোচনা করব। এমন না যে শুধুমাত্র নন ফিকশন নিয়ে আলোচনা করব, আপনাদের সাথে ফিকশন নিয়েও আলোচনা করব। যেগুলো হচ্ছে গিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে, আমি শুধুমাত্র ওই সমস্ত বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তবে অনেকেই হচ্ছে গিয়ে আমাদেরকে বিভিন্ন বই নিয়ে আলোচনা করার রিকোয়েস্ট করেন। তো ওই রিকোয়েস্টটা করলে লাভ হবে না। কেননা আমি সচরাচর যে বইটা আমি আগেই বলেছি, যে বইটা আমার কাছে ব্যক্তিগতভাবে পছন্দ হয়, ওটা আপনার রিকোয়েস্ট করতে হবে না। ওই বইটা নিয়ে আমি সর্বোচ্চভাবে আমি যতটুকু পারি আমি আলোচনা করি। আমি সেই বইটা নিয়ে আলোচনা করব। আশা করা যাচ্ছে সামনেও এই বইগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনাদের পছন্দ হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।